নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আপনাদের কাছে গল্প শোনাতে এসে গেছি। যে গল্প বলবো আমার আগের ভিডিওতে সেই গল্প দেওয়া আছে। যে গল্প মহৎ জীবনের গল্প নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে। আজ আমি বলছি, বাকি থেকে গেছে কিছুটা অংশ। আমি সেই গল্প পড়ে শোনাচ্ছি, আপনারা শুনতে থাকুন। বিদেশে থাকাকালীন তিনি খবর পান যে পরবর্তী হরিপুরায় যে কংগ্রেস অধিবেশন হবে তাতে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। 1938 এর 24শে জানুয়ারি তিনি দেশে ফিরে এলেন। কংগ্রেসের ইতিহাসে তিনি সবচেয়ে অল্প বয়সী সভাপতি হয়েছিলেন। 1938-এর 13ই ফেব্রুয়ারি বারদৌলিতে গিয়ে পৌঁছালেন। অসংখ্য দেশবাসীর কাছ থেকে তিনি অভূতপূর্ব সম্বর্ধনা লাভ করলেন। 19শে ফেব্রুয়ারি কংগ্রেসের প্রকাশ্যে অধিবেশনে তিনি সুদীর্ঘ ভাষণ দিয়েছিলেন। ভাষণে তিনি ওই সময়ে দেশবাসীর কর্তব্য সম্বন্ধে সুচিন্তিত অভিমত প্রকাশ করেছিলেন এবং তাছাড়া ভারতের পূর্ণ স্বাধীনতা এবং সমাজতান্ত্রিক ব্যবস্থার দ্বারা দারিদ্র্য দূর করার, নিরক্ষরতা ও ব্যাধি দূর করার প্রভৃতি বিষয়ের উপর বিশেষ জোর দেন। তিনি কংগ্রেসের সভাপতি হওয়ার সারা দেশে এবং বিশেষ করে দেশীয় রাজ্যগুলিতে গণ আন্দোলন শুরু হয়ে গিয়েছিল। 1 বছর পরেই আবার সভাপতি নির্বাচন হয়। দেশবাসীর ইচ্ছা ছিল যে আরও 1 বছর সুভাষচন্দ্র বসু নেতাজি সভাপতি থাকুন, কিন্তু কংগ্রেসি নেতাদের অসহযোগিতার ফলে সুভাষচন্দ্র পদত্যাগ করেন এবং তারপর তিনি ফরওয়ার্ড ব্লক গড়ে তোলেন। কংগ্রেসের নেতারা ইংরেজদের সঙ্গে আপোষ করে স্বাধীনতা লাভের চেষ্টা করেছিলেন। কিন্তু সুভাষচন্দ্র কখনো বিশ্বাস করতেন না যে আপোষ করে কোনো দেশ স্বাধীনতা লাভ করতে পারে। 1940 সালে রামগড়ে কংগ্রেস অধিবেশন হলো। সুভাষচন্দ্র রামগড়েই আপোষ বিরোধী অধিবেশন করলেন এবং সেই অধিবেশনে পরিষ্কার বলা হয় যে দ্বিতীয় মহাযুদ্ধের সুযোগ ইংরেজকে ভারত ছাড়ার চরমপত্র দেওয়া হোক। 1940-এর জুন মাসে তিনি হলওয়েল মনুমেন্ট অপসারণের দাবিতে হিন্দু মুসলমানদের এক সম্মিলিত আন্দোলন আরম্ভ করেন। এই আন্দোলন ফরওয়ার্ড ব্লক পত্রিকায় একটি প্রবন্ধ লেখা এবং মোহাম্মদ আলী পার্কে রাজদ্রোহমূলক বক্তৃতা দেবার জন্য তাকে আবার বন্দী করা হলো। ইংরেজ সরকার ভেবেছিল যুদ্ধের পরিস্থিতিতে একে জেলের বাইরে রাখা নিরাপদ নয়। সুভাষচন্দ্র তখন মন স্থির করে ফেলেছিলেন যে তাকে বিদেশে গিয়ে মহাযুদ্ধের সুযোগ নিতে হবে। তাই তিনি মুক্তির দাবিতে আমৃত্যু অনশন শুরু করলেন। তিনি আরও অসুস্থ হয়ে পড়ায় ডাক্তার পরীক্ষা করে ভয় পেলেন। 1940-এর 5ই ডিসেম্বর তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হলো, কিন্তু তাকে বাড়িতে নজরবন্দি করে রাখা হলো। সকলে জানত যে তিনি অসুস্থ এবং এলগিন রোডের বাড়িতে প্রচুর পুলিশ পাহারা অভ্যন্তরীণ আছেন। সে সময় তিনি কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন না। তিনি 1941 সালের 17ই জানুয়ারি রাত্রি প্রায় 10:30টায় পুলিশ ও গোয়েন্দাদের চোখ এড়িয়ে এলগিন রোডের বাড়ি, বর্তমানে নেতাজি ভবন, থেকে বেরিয়ে গেলেন। তারা আসানসোল হয়ে ধানবাদের কয়েক মাইল দূরে বারাড়ি নামে একটি জায়গায় পৌঁছে তারপর গোমো স্টেশনে গেলেন। এই স্টেশন থেকে সুভাষচন্দ্র দিল্লি কালকা মেলে উঠে তার একক দুঃসাহসিক অভিযান শুরু করলেন। তিনি ছদ্মবেশে এবং বিভিন্ন ছদ্মনামে পুলিশের চোখে ধুলো দিয়ে ভারতবর্ষের সীমান্ত পার হয়ে প্রথমে আফগানিস্তানে যান। 1941 সালে 26শে জানুয়ারি তার অন্তর্ধানের কথা ঘোষণা করা হয়। তারপর তিনি গেলেন কাবুল। সেখানে তিনি বোবা ও কালা পাঠান হয়েছিলেন। কিছুদিন পরে তিনি ওরল্যান্ডো মাতসোসোডা নামে কাবুলের ইতালির দূতাবাসের একজন অফিসার সেজে 18ই মার্চ 3 জন জার্মানদের সঙ্গে একটি গাড়িতে সোভিয়েত সীমান্তের দিকে রওনা হয়ে যান। মস্কোয় পৌঁছবার পর তিনি বিমান বার্লিন পৌঁছান 1941-এর গোড়ার দিকে। অনেক দিন ধরেই তিনি মনে মনে ভালোভাবে পরিকল্পনা করেই তবে এই অভূতপূর্ব দুঃসাহসিক অভিযানে বেরিয়েছিলেন। তার উদ্দেশ্য যে ইংরেজের পরাধীন ভারতবর্ষকে
স্বাধীন করা। পৃথিবীর ইতিহাসে কোনো দেশের নেতাকে এরকম দুঃখ বরণ করে, জীবন বিপন্ন করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে দেশকে স্বাধীন করার জন্য চেষ্টা করার কথা শোনা যায় না। বিদেশে বিভিন্ন জায়গায় তার অনেক পরিচিত ও বন্ধুবান্ধব ছিলেন যারা ভারতবর্ষের ভালো চাইতেন। তাদের সঙ্গে যোগাযোগের উদ্দেশ্যে তিনি ইটালি, ফ্রান্স ও অস্ট্রিয়া গিয়েছিলেন। 1941-এর মাঝামাঝি জার্মানি যখন সোভিয়েত রাশিয়ার আক্রমণ করল, তিনি তখন রোমে ছিলেন। এবছরের শেষের দিকে তিনি বার্লিনে ফ্রি ইন্ডিয়া সেন্টার গড়ে তুলেছিলেন। সেই সেন্টারের বিদেশিনী কূটনৈতিক মিশনের মর্যাদা লাভ করেছিলেন। সেন্টারের নিজস্ব প্রতীক এবং জাতীয় সঙ্গীত স্থির করা হয়েছিল এবং এই প্রথম জয় হিন্দ অভিবাদন চালু হয়েছিল। তিনি ওই সময় থেকেই নেতাজি বলে অভিহিত হন। সুভাষচন্দ্র জাতীয় যুদ্ধবন্দীদের নিয়ে স্বাধীন ভারতীয় ফৌজ গড়ে তুলেছিলেন। এই ফৌজ সম্পূর্ণ স্বাধীন ছিল। 1942 সালে 26শে জানুয়ারি বার্লিনে স্বাধীন ভারতীয় ফৌজের এক সম্মেলনে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন এবং ফৌজ গঠনের কথা সরকারিভাবে ঘোষণা করেছিলেন। 1942-এর ফেব্রুয়ারি মাসে সিঙ্গাপুরের পতন হয়। এর ফলে ভারতবর্ষের স্বাধীন সংগ্রামের একটি নতুন পর্যায় শুরু হয়েছিল। জেনারেল মনমোহন সিংয়ের নেতৃত্বে যে আজাদ হিন্দ ফৌজ গড়ে উঠেছিল তার নানা কারণে ভেঙে গিয়েছিল। নেতাজি সেই সৈন্যদলের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করলেন এবং সৈন্যদল সংগ্রামের জন্য প্রস্তুত হলো। তিনি ওই ফৌজের সর্বাধিনায়ক হলেন। তিনি সকলকে উদ্দেশ্য করেই বলেছিলেন, দিল্লির পথ, স্বাধীনতার পথ, চলো দিল্লি। 1943 সালে জুন মাসে নেতাজি জাপানে যান। জুলাই মাসের মধ্যেই পূর্ব এশিয়ার সমস্ত ভারতীয় আজাদ হিন্দ বাহিনীর পাশে দাঁড়িয়েছিলেন। 16 জুলাই জাপানের প্রধানমন্ত্রী তোজো নেতাজির সঙ্গে জাতীয় এবং ভারতীয় পতাকাকে অভিবাদন জানিয়েছিলেন। ফৌজকে সুসজ্জিত করে নেতাজি ক্ষান্ত হননি, কারণ তার পরিকল্পনা ছিল ইংরেজ ও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের আয়োজন করা। তাই প্রচুর অর্থের প্রয়োজন। তিনি অর্থ সংগ্রহের অভিযানে শুরু করলেন। এই সময় এক সভায় নেতাজির গলায় মালা নিলামে 7 লক্ষ টাকা দামে বিক্রি হলো। ভারতীয় মেয়েরাও নেতাজির সাহায্যে এগিয়ে এসেছিলেন। মেয়েদের নিয়ে নেতাজি ঝাঁসির রানী বাহিনী নাম দিয়ে একটি বাহিনীও গড়ে তুলেছিলেন। 1943 সালের 21শে অক্টোবর নেতাজি ভারতের অস্থায়ী সরকারের ঘোষণা করেছিলেন। তিনি হলেন সেই সরকারের রাষ্ট্রাধিনায়ক, প্রধানমন্ত্রী এবং যুদ্ধ ও পররাষ্ট্র সচিব। জাপান, ইটালি, জার্মানি প্রভৃতি 7টি রাষ্ট্র এই অস্থায়ী সরকারকে স্বাধীন ও সমকক্ষ সরকার বলে স্বীকৃতি দিয়েছিল। ওই বছরই 25শে অক্টোবর আজাদ হিন্দ সরকার ব্রিটেন ও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আজাদ হিন্দ ফৌজ সাহস ও দৃঢ়তার সঙ্গে যুদ্ধ পরিচালনা করে আরাকান ফ্রন্টের দিকে অগ্রসর হলো। ওই সময়ে ভারতের যে সব জায়গায় জাপানিদের অধিকার ছিল, সেই সব জায়গায় জাপান আজাদ হিন্দ সরকারের হাতে তুলে দিয়েছিল। তাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ওই সরকারের হাতে এলো। 1944 সালের ফেব্রুয়ারি মাস থেকে নেতাজি ভারতবর্ষ স্বাধীন করার জন্য আক্রমণ শুরু করলেন। ইংরেজ ও আমেরিকানদের অবিরাম বোমা বর্ষণের মধ্যে আজাদ হিন্দ বাহিনী ভারতবর্ষের দিকে এগিয়ে চলল। এর মধ্যে আজাদ হিন্দ ব্যাংক প্রতিষ্ঠিত হলো। 18ই মার্চ ওই বাহিনী মণিপুরে এসে পৌঁছালো এবং প্রথম দিকে ওই বাহিনী যথেষ্ট সাফল্য অর্জন করেছিল। মণিপুরের রাজধানী ইম্ফল দখল করতে পারলে তাদের ভারতবর্ষের ভেতরে প্রবেশ করে আর কেউ আটকাতে পারত না। কিন্তু দুর্ভাগ্য এমন যে এই সময় প্রবল পাহাড়ি বৃষ্টির জন্য সেনাবাহিনীর খাদ্য ও রসদ সরবরাহ ভীষণভাবে ব্যাহত হলো। নেতাজি অনেক বিবেচনা করে সেনাবাহিনীকে পেছনের ঘাঁটি দিয়ে নিয়ে এলেন। বর্ষার পর আবার অভিযান শুরু করা হবে এই চিন্তা করে। 1944 সালে বাল সেনাবাহিনী ও বাহাদুর শাহ আত্মঘাতী বাহিনী গড়ে উঠল। কিন্তু ইতিমধ্যে ঘটনার স্রোত অন্যদিকে বয়ে গেল। বার্মা সরকার রেঙ্গুনকে খোলা শহর ঘোষণা করে চলে যাওয়ার ইংরেজ ও আমেরিকান
সৈন্যরা অপ্রতিহত গতিতে এগিয়ে আসছিল। ইংরেজ সৈন্য রেঙ্গুনে ঢোকার কয়েকদিন আগে নেতাজি সিঙ্গাপুরে যান। আবার আগে তিনি এক নির্দেশনামা দিয়ে যান। তাতে তিনি বলেছিলেন, আমি চিরদিন আশাবাদী, কোনো অবস্থাতেই আমি পরাজয় মেনে নেব না। কোহিমা রণক্ষেত্র, আরাকানের অরণ্যে, ব্রহ্মদেশের তৈলখনি ও অন্যান্য অংশের শত্রুর বিরুদ্ধে আমাদের বীরত্বের কাহিনী স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চিরকাল লেখা থাকবে। ব্রহ্মদেশ ও জাপান তখন আত্মসমর্পণ করেছে, কিন্তু আজাদ হিন্দ সরকার তা করেনি। 17 আগস্ট নেতাজি ব্যাংকে পৌঁছান। মেজর জেনারেল ভোসলের কাছে আত্মসমর্পণ করে নির্দেশ রেখে তিনি চলে গিয়েছিলেন। 1945 সালে 23 আগস্ট জাপানের নিউজ এজেন্সি খবরে জানায় যে নেতাজি 18 আগস্ট বেলা 2টায় তাইহোকু বিমান ক্ষেত্রে বিমান দুর্ঘটনায় আহত হন এবং মধ্যরাত্রে হাসপাতালে তার মৃত্যু হয়। তার এই মৃত্যু সংবাদ অধিকাংশ ভারতীয় বিশ্বাস করেননি এবং আজও অনেকে বিশ্বাস করতে চান না ওই বিমান দুর্ঘটনায় সত্যিই নেতাজির মৃত্যু হয়েছিল কিনা। এই বিষয়ে তদন্তের জন্য ভারত সরকার একটি তদন্ত কমিটি নিযুক্ত করেছিলেন। তারা তদন্তের পর এই সিদ্ধান্তে আসেন যে নেতাজির ওই মৃত্যুর সংবাদ সত্য। যদি তার জীবন অবসানের এই সংবাদ সত্য হয়, তাহলে তা নিঃসন্দেহে মর্মান্তিক দুঃখের। কিন্তু একটি কথা সত্য যে তার আসল প্রচেষ্টায় ইংরেজ সরকার যে চরম আঘাত পেয়েছিল, তা পরাধীন ভারতবর্ষকে মুক্তি দেবার অন্যতম প্রধান কারণ। ভারতবর্ষ সুভাষচন্দ্র ছিলেন বিরাট প্রাণের মানুষ। দেশমাতাকে স্বাধীন করার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু যে অতুলনীয় অবদান, তার দেশপ্রেম, তার মনোবল, অপূর্ব সংগঠন শক্তি, ভারতবর্ষের সব ধর্মের সম্প্রদায়ের লোককে একত্রিত করার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন, তা যুগ যুগ ধরে ভারতবাসী শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে। এতে সন্দেহ নেই, তার আদর্শ অমর। আপনাদের ভালো লাগলে এই ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও এখানে আমি শেষ করলাম।